তো রেকর্ড অন করে দিলাম। আহ, আমাদের আজকের ক্লাস বা টাইপ শুরু হচ্ছে। ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া থাকবে, স্পর্শক দেওয়া থাকবে, আর কেন্দ্র যে কোনো একটা অক্ষের উপর থাকবে। তাহলে কিভাবে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো? সেক্ষেত্রে আমি আবারও বলছি, বেসিক ওটাই থাকছে। কোনো দ্বিতীয় কোনো বেসিক এখানে নেই। হ্যাঁ, বা ওইভাবে লাগে না, একটা বেসিক দিয়েই সব অঙ্ক করা যায়। আমি আগেই মনে হয় বলেছিলাম কথাটা। তো আমরা সবার যদি টাইপটা লেখা হয়ে যায় যে ব্যাসার্ধ আর প্লাস স্পর্শক প্লাস কেন্দ্র অক্ষের উপর ইকুয়াল টু বৃত্তের সমীকরণ, তাহলে আমরা অঙ্ক শুরু করব। এই উদ্দেশ্যে আমরা অঙ্কে চলে যাব। যেমন 26 নাম্বার অঙ্ক কোথায় আছে? 26, এই যে, করে ফেলো সবাই। 26 নম্বর অঙ্ক। এটা তুলে ফেলো। রুট টু ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের উত্তর যে দুটি হবে তারা আগে থেকেই বলে দিচ্ছে। সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে, অর্থাৎ ওই বৃত্ত এই রেখাকে স্পর্শ করে, বৃত্তদ্বয়, এবং যাদের কেন্দ্র, দুইজনেরই কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত। হুম, আমি তুলে দিচ্ছি আবার। তো এখানে তিনটা জিনিস আছে। ব্যাসার্ধ আর দেওয়া আছে, এটা হলো আমাদের √2। আর স্পর্শক দেওয়া আছে x+y+1 ইজ ইকুয়াল টু 0। কেন্দ্র দেওয়া নেই, কিন্তু কেন্দ্র স্থানাঙ্ক কেমন হবে তা আমরা গেস করতে পারি যে কেন্দ্রের স্থানাঙ্ক সামথিং কমা 0 হবে। তাহলে আমরা সেটা ধরে নিতে পারি। ধরি কেন্দ্র হবে h,0, h,0, কারণ হচ্ছে কেন্দ্র এক্স অক্ষের উপর। এক্স অক্ষের অক্ষের উপর, এই যে এখানে লিখলাম ধরি, এক্স অক্ষের উপর কেন্দ্র h,0, আর ব্যাসার্ধ আর দেওয়া আছে, এটা এই স্পর্শক দেওয়া আছে। এখন কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে কিন্তু আমরা চাইলে বৃত্তের সমীকরণ লিখতে পারি, যেখানে এইচ এর মানটা অজানা থাকবে। তাহলে আমরা সেইটা লিখে ফেলতে পারি এখন, যে অতএব বৃত্তের সমীকরণ হবে x - h এর হোল স্কোয়ার, y - 0 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তারপরে x - h এর হোল স্কোয়ার প্লাস ওয়াই, ব্র্যাকেট না দিলেও এখন চলছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মানে কত, √2। তাহলে √2 এর স্কোয়ার। তাহলে x - h এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এই হলো 1 নম্বর। আমাদের এই 1 নম্বর সমীকরণে শুধু এইচ এর মানটা জানে এখানে বসাই দিলেই উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এইচ এর মান বের করার জন্য আমাদের কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে এই যে কেন্দ্র আমরা ধরে নিয়েছি, এই কেন্দ্রের সাথে এই যে স্পর্শক দেওয়া আছে, এদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব এই ব্যাসার্ধের সমান। যখনই এটা হবে তখন সেখান থেকে আমরা এইচ বের করে নিতে পারবো। আমরা এখন সেই থিঙ্কিংটা করছি আবারও, যে এবার লিখবো এরকম। এটা লেখা হয়ে গেছে নিশ্চয়, যে h0 হতে x+y+1
ইকুয়াল টু জিরো, স্পর্শকের দূরত্ব সমান সমান আর। তাহলে আমরা এখান থেকে দূরত্বের সূত্রটা লিখবো এখন। এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় জিরো, প্লাস ওয়ান, হ্যাঁ, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর মান √2। এখান থেকে আমরা এইচ বের করে ফেলবো। উপরে হচ্ছে এইচ প্লাস ওয়ান, এখানে হচ্ছে √2 ইকুয়াল টু √2। তাহলে এইচ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2 গুণ করলে টু। তাহলে একবার আমরা প্লাস নেব, প্লাস নিলে এইচ এর মান দাঁড়াচ্ছে ওয়ান, মাইনাস নিলে এইচ এর মান দাঁড়াচ্ছে -3। তাহলে এখন আমরা 1 নং সমীকরণে এইচ এর এখানে ওয়ান এবং -3 বসালে উত্তর পেয়ে যাবে। এই জন্য কিছুক্ষণ একটু আমাদের ছিলাম অডিও। এইচ এর মান সবাই বের করতে পেরেছো? এইচ এর মান ওয়ান, আর এইচ এর মান কত? -3। তাহলে আমরা 1 নম্বরে বসিয়ে দিব এক্স -1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু। এটা একটা উত্তর হবে, ভাঙলে যা আসে। আর এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, এটা একটা উত্তর হবে। এই দুইটা উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। কথা বলো দু একজন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কিছুটা এরকম। এই পাশে একটা বৃত্ত মনে করো, আর এই পাশে একটা বৃত্ত মনে করো, দুইটাই এক্স অক্ষের উপরে। আর যে স্পর্শকটা কমন স্পর্শক, দুইজনকেই স্পর্শ করে গিয়েছে এরকম। তাহলে আমাদের এটা একটা প্রশ্ন ছিল। আর এটার মতো এইচডব্লিউ নেব আমরা, এটা একদম 27, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই অক্ষের উপরে এবার বলেছে, সেম জিনিস, ব্যাসার্ধ দেওয়া আছে। আমি আশপাশ থেকে বাকি সব জিনিস একটু সরিয়ে নিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। এই এই 27 নম্বরটা আমরা তুলে নিই। √5 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে এবং কেন্দ্র ওয়াই অক্ষের উপর। এবার কিন্তু আমাদের কেন্দ্রটা তার মানে ধরতে হবে 0, সামথিং। এবার আমরা 0, কে ধরে কাজ করব। আর ব্যাসার্ধ আর থাকবে √5 এবার। আর স্পর্শক তো এটা। তাহলে দেখবে আগের নিয়মে করলে উত্তরটা চলে আসছে। দুটো উত্তর হবে এটার ক্ষেত্রে। তো আশা করি আমরা ভালোভাবে এই অঙ্কটা বুঝতে পারলাম। এই দুটো অঙ্ক করার পরে আমরা আগের দিন 28 নম্বর অঙ্ক বা আমাদের যে সিরিয়াল যেভাবে শেষ হয় সেভাবে সব শেষ হচ্ছে। এখন আমরা অন্য আরেক ধরনের অঙ্ক করবো। শুরু করলাম। আচ্ছা, অঙ্কটা আমাদের এখানে লেখাই আছে 45।
এই অঙ্কটা করবো আমরা এখন। 45 তুলে নাও সবাই। বৃত্তের জ্যায়ের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 একটি বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে -2 3। এখন ওই জ্যায়ের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, নতুন টাইপ। জ্যায়ের সমীকরণ মধ্যবিন্দু দেওয়া থাকলে এগুলো এখন মোটামুটি টাইপ শেষ হয়ে গেছে আমাদের। কমন টাইপ গুলো এখন আমরা নানান ধরনের অঙ্ক করে চ্যাপ্টার ফিনিশ করে দেব। যেমন এটা জায়ের সমীকরণ বের করতে বলছে। তো মধ্যবিন্দু যদি দেওয়া আছে তাহলে বুঝতে হবে যে চ্যাপ্টার নাম্বার 3.2 বা 3.5 এগুলো আমাদের হেল্প করবে। হ্যাঁ, আগের চ্যাপ্টার গুলো হেল্প করবে, সরল রেখার, বৃত্তের না, যেহেতু মধ্যবিন্দু দেওয়া আছে। তো আমাদের এখানে আমরা একটা বৃত্ত নিচ্ছি। এরকম বৃত্ত নিলাম, নিয়ে বলছে যে জ্যায়ের মধ্যবিন্দু এত। তো আমরা চাইলে এখানে একটা এখন জ্যা তৈরি করে নিতে পারি, এরকম জ্যা। আর বলছে যে এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা মধ্যবিন্দু নিলাম। কত আছে এটা? -2 3। কেন্দ্র এখানে যেহেতু বৃত্ত দেওয়া আছে তাহলে এর কেন্দ্র 0 0, এমন বৃত্ত এটা। আর ব্যাসার্ধ আছে 81। তো আমি যেটা করছি এখন, এখান থেকে দাগ টেনে ব্যাসার্ধ, এখান থেকে এখানে ব্যাসার্ধ মনে করলাম এটা। ব্যাসার্ধ হবে 9, যেহেতু 81 তাহলে এটা হবে 9। এবং আশা করি বুঝতেই পারছো আমাদের চ্যাপ্টার নাম্বার 3.1-এ এই ধরনের একটা ম্যাথ ছিল। 3.1-এ, হ্যাঁ, যে আমরা এখন এখান থেকে এটা অ্যাড করে দেব। এখান থেকে এটা অ্যাড করে দেব, অ্যাড করে দেব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এবং আমাদের বলেছে যে জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। জ্যায়ের সমীকরণ তো এই তার মানে আমরা এবি কে জ্যা মনে করতে পারি। এবি, এবি জ্যায়ের সমীকরণ বের করতে হবে। তো এবি জ্যা এ কিন্তু -2 3 বিন্দুগামী রেখা। তাহলে এটাকে আমরা y-3 ইজ ইকুয়াল টু ঢাল ইন্টু x+2 লিখতে পারি। এক বিন্দুগামী যেটা, এটা লিখতে পারি। আমি লিখেছিলাম 3.5 হেল্প করবে। এখন যদি কেউ এম এর মান জানতে পারে তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটাকে যদি সি ধরি আর এটাকে যদি ডি বিন্দু ধরি, মধ্যবিন্দুটাকে, সিডি আর এবি আবার পরস্পর লম্ব। তাই যদি হয়, কারণ আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুতে যদি কোনো রেখা টানা হয় তাহলে সে লম্ব হয়। এটা হলো লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে সিডি লম্ব হচ্ছে এবির উপরে। সিডি লম্ব হচ্ছে এবির উপরে। সিডির ঢাল আমরা এখন বের করার চেষ্টা করব। সিডির ঢাল কিভাবে বের করব? সিডির ঢাল পটিদ্বয়ের অন্তর, তার মানে 3 - 0, আর ভুজদ্বয়ের অন্তর, তার মানে -2 - 0।
তার মানে -3/2 হচ্ছে। তাহলে এবির ঢাল আর সিলির ঢালের গুণফল হবে -1। তাহলে -3/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু হবে -1। তাহলে এখান থেকে এম এর মান হবে 2/3। এই এম এর মানটা আমরা যদি 1 নম্বরে বসিয়ে দেই, তাহলে আমাদের উত্তরটা চলে আসছে এরকম: y-3 2/3 ইন্টু x+2। এখন আমরা এটাকে 2x+4 লিখতে পারি, আর এদিকে লিখতে পারি 3y-9, 2x+4। 2x-3y, উত্তরটা দাঁড়াচ্ছে লাস্টলি 2x-3y, x-3y +13 is equal to 0। দেখো বুঝতে পারলে কেন? কথা বলো। খুব ইজি। প্রথমে আমরা এই 9 অর্থাৎ ব্যাসার্ধ আমরা লিখে রেখেছিলাম, বাট এটা কোনো কাজেই লাগলো না। তো কিছু করার নেই, ঠিক আছে। কেন্দ্র কাজে লেগেছে, কেন্দ্র আমরা বের করে রেখে এভাবে মানে সবকিছু যে কাজে লাগবে এমন নাও হতে পারে। আমাদের ম্যাথ অন্যভাবে সলভ হয়ে গেছে, কি করা যাবে? ঠিক আছে। তো এই ছিল প্রসিডিউর, প্রথমে আঁকবে। এগুলো কিন্তু চিত্র বেজ অঙ্ক, তাই চিত্র লিখে রাখবে, যে চিত্র আহ আঁকা থাকে অনেক সময় পরীক্ষায়, ভালোভাবে চিন্তা করবে তাহলে। আরেকবার, যেহেতু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন সালে বিভিন্ন ভাবে আসে এটা, আরেকবার একটু তোমাদের, যেমন এটা বুয়েটে 18-19 সালেও এসেছে এমন অবস্থা। 18-19 মানে খুব রিসেন্ট কিন্তু বুয়েটে এসেছে। যে যেহেতু এবি জ্যাটা একটা বিন্দু দিয়ে গমন করেছে, তাহলে আমরা প্রথমেই এক বিন্দুগামী রেখা 3.5 থেকে এটাকে বাছাই করব। এটা বাছাই করার পর আমরা এম এর মান বের করার টার্গেট করব। তাহলে দেখতে হবে এই রেখার উপরে কোনো লম্ব বা অন্য কোনো ভাবে এম বের করা, যে যেভাবে এম বের করা যায়, মানে ঢাল। তো দেখলাম যে কোনো কোণ নেই, তাহলে ঢাল বের করা যাচ্ছে, তাহলে কি এই রেখার উপরে কোনো লম্ব রেখা যার ঢাল আমরা জানতে পারি কিনা। তো দেখলাম সিডি এবির উপর লম্ব, তাহলে সিডির ঢাল জানতে পারলে এবির ঢাল জানা যাবে। তাই আমরা দেখলাম সিডির ঢাল আমরা বের করার চেষ্টা করলাম, সেখান থেকে আমরা এই সূত্র দিয়ে, যে ঢাল দ্বয়ের গুণফল -1 দিয়ে আমরা এম এর মান বের করে ফেলি। তো এটা আমাদের হয়ে গেল। আমরা এখন এই ধরনের আরো অঙ্ক যেগুলো বইয়ের পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এসছে, সেগুলো আমরা একটু বাড়ির কাজ হিসেবে নেব। যেমন এখানে 46 আমার চোখের সামনে আছে, বুয়েট 18-19 সালে এসছে। তো এটা তোমরা তুলে নাও। x² y² x² y² বললো 64, যে বৃত্তের জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে কিন্তু মধ্যবিন্দু, মধ্যবিন্দু এটা, হ্যাঁ। তাহলে তার সেই জ্যা এর সমীকরণ, তার সমীকরণ নির্ণয় করো। জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ড, খুব সংক্ষেপে প্রশ্নটা তারা করেছে, মানে বোঝারও ব্যাপার আছে। বুয়েটের প্রশ্ন বলে কথা, তারা কিন্তু আগের প্রশ্নের মতো এত কিছু বলে নাই, দেখছো। এই বৃত্তে জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যেটা করব, একটা বৃত্ত আঁকবো, একে জ্যা আঁকবো। একে দেখো, এই জ্যাটা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সমদ্বিখণ্ডন বিন্দুটা বানাবো এখানে 3-4। এই বানিয়ে এখান থেকে কেন্দ্র, এই আমার হচ্ছে লম্ব টানবো। এরপরে এদের সমীকরণ বের হয়ে যাবে। ঠিক আছে, এটা তুলে নাও, এটা আমাদের বাড়ির কাজ থাকবে। আমরা নতুন টাইপ শিখবো, টাইপটা আমি লিখে দিচ্ছি, সবাই লিখে নাও।
তো দুটি বৃত্তের সাধারণ জ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, চিত্রটা আঁকতে হবে সুন্দরভাবে, দেখে নাও যে একটা বৃত্ত, আর মনে করো এই আরেকটা বৃত্ত। তো এরা এভাবে সেট করলো, করার পরে আমরা যদি এখানে একটা জ্যা তৈরি করি এভাবে, তাহলে এই বৃত্তেরও জ্যা এটা, আবার এই বৃত্তেরও জ্যা এটা। আমি যদি এটাকে কেন্দ্র C1 মনে করি, আর এটাকে কেন্দ্র C2 মনে করি, এই, তাহলে এদের সাধারণ জ্যা বলা হচ্ছে এটাকে। এটাকে আমরা বলছি যে এটা সাধারণ জ্যা, কমন, সাধারণ জ্যা। ওকে, তো এই সাধারণ জ্যা আমরা কিভাবে বের করতে পারি? মনে করো একটা বৃত্তের সমীকরণ S1, তো x² y² টু C1x প্লাস 2f1y প্লাস C1, এটা একটা বৃত্ত ইজ ইকুয়াল টু 0। আর S2 একটা বৃত্ত, x² y² প্লাস 2g2x। জি চেঞ্জ হবে কারণ এর কেন্দ্র আর এর কেন্দ্র তো সেম হবে না, এই জন্য আলাদা। 2f2y প্লাস C2 ইকুয়াল টু 0। তো এই হলো একটা বৃত্ত, একটা বৃত্ত, এদের সাধারণ যা নির্ণয়ের সূত্র হলো, সাধারণ জ্যা, ইংরেজি বলে কমন কর্ড, সাধারণ জ্যা নির্ণয়ের সূত্র হলো S1 - S2 ইজ ইকুয়াল টু 0 দিতে হবে। মানে এই বৃত্ত থেকে এই বৃত্ত বিয়োগ করলে যে মান আসবে সেটাই হবে সাধারণ জ্যা। দেখবা x² x² এরা কাটাকাটি চলে যাবে, বিয়োগ চলে যাবে, আর এক্স ওয়াই এর মধ্যে যোগ বিয়োগ করে একটা সরল রেখা সমীকরণ হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্যা এক ধরনের সরল রেখা। সাধারণ জ্যা এক ধরনের কি, এক ধরনের সরল রেখা। সরল রেখা। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা দুটো করে বৃত্ত লিখবো বা প্রশ্ন দেখবো, সেখান থেকে বলবে সাধারণ জ্যা নির্ণয় করো। এক্ষেত্রে আমি তোমাদের লিখে দিচ্ছি দুটো বৃত্ত। সবাই লিখতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তো একটা বৃত্ত হচ্ছে আমাদের এরকম, x² + y² প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। আরেকটা বৃত্ত হচ্ছে আমাদের এরকম, -4x প্লাস 6y মাইনাস 21 ইকুয়াল টু 0। বলছে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যাটা নির্ণয় করে। সাধারণ জ্যা নির্ণয় করো। করো তো তোমরা, পারো নাকি? এটার থেকে এটা বিয়োগ করলে 4x 4x হচ্ছে 8x,
আর এটা থেকে এটা বিয়োগ করলে 8y, আর এটা থেকে এটা বিয়োগ করলে -24 ইকুয়াল টু 0। ভেরি গুড। এবং +24, ও আচ্ছা, +24, রাইট। এখন আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ। x - y + 3 = 0। এটাই আমাদের জ্যায়ের সমীকরণ। তো এগুলো আসলে অ্যাকচুয়াল পিকচার আমরা ড্র করার ক্ষেত্রে মুশকিল আছে, তো আমরা জাস্ট এটা ভাবতে পারি যে এই একটা বৃত্ত, প্রথমটা আর এটা হলো দ্বিতীয়টা। এদের এইখানে যে লাইনটা, এই যে এটা, হ্যাঁ, এই বিস্তৃত এইদিকেও চলে গেছে এইভাবে, এই লাইনটা হচ্ছে এটা। হুম। এই সমীকরণটা, ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এটা। এবং আমাদের যদি এরকম প্রশ্ন করে যে, যেমন এটা দিয়ে বলল যে জ্যা, সাধারণ জ্যা বের করো, তাহলে এটা সাধারণ জ্যা হয়ে গেল, এটাই উত্তর। এটাই অ্যান্সার। আচ্ছা, এবার যদি বলে সাধারণ জ্যা, একটা দুটো বৃত্তের সাধারণ জ্যা বের করার পর চ্যাপ্টার নাম্বার 4 আর যোগ চ্যাপ্টার নাম্বার 3 দুটো একসাথে প্রশ্ন করতেছে। কিভাবে বলছে, এই দুটো বৃত্তের সাধারণ জ্যা নির্ণয় করো, যে সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে, তাহলে এ হলো ওয়াই অক্ষ, এ হলো এক্স অক্ষ, যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে x/এই 3 ডানে গেলে আবার নিচে আসলে -3, আর এখানে হবে y/3 = 1। দেখো তো এরকম হবে কিনা। তাহলে x/-3 প্লাস y/3 = 1, তাহলে আমরা এক্স এর এদিকে পাচ্ছি -3, আর এদিকে পাচ্ছি y/3। এই বরাবর যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল বের করতে বলতেছে। তাহলে আমরা জানি এদিকে 3 আর এদিকে 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে 9/2। কেউ যদি মনে করে আমি এই বিন্দুর স্থানাঙ্ক নেব -3 0, এই বিন্দুর স্থানাঙ্ক নেব 0 3, আর এই বিন্দু নেব 0 0, নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের অধ্যায়ের সূত্র দিয়ে করবো, তাও হবে। যে যেভাবে বের করে পারে। তাহলে দেখো, প্রশ্ন ধরা শিখতে হবে। প্রথমে বৃত্ত দিল দুইটা, দিয়ে প্রশ্ন করলো সরলরেখার প্রশ্ন, যে এই বৃত্তের সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। আচ্ছা, আরো প্রশ্ন হতে পারে, যেহেতু এটা সরল রেখা, যদি বলে এই দুই বৃত্তের সাধারণ জ্যা মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের যে সমত্রিখণ্ডক তার সাথে মূল বিন্দুর সমীকরণ নির্ণয় করো। মনে আছে সরলরেখার যে অঙ্ক, এইখানে সমদ্বিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ। তাহলে যেহেতু এটা একটা সরল রেখার সমীকরণ হয়ে যাচ্ছে, তাহলে সরল রেখার যা যা প্রশ্ন আমরা শিখেছিলাম তা কিন্তু এখানে জয়েন করে সুন্দর করে প্রশ্ন করতে পারে। বোঝাতে পেরেছি? আমি তোমাদের 19 সালে এই কনসেপ্ট থেকে আসা একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরাই সমাধান করে আমাকে জানাবে। আমরা চলে যাচ্ছি 51 নম্বর অঙ্কে। এই যে 51 নম্বর অঙ্ক, করো তো সবাই। 51 নম্বর অঙ্কটা তুলে নাও। এই এবং এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কুমিল্লা বোর্ড 2019, মানে সৃজনশীলের সময়ই এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই বৃত্ত থেকে এই বৃত্ত বিয়োগ করে দেই। হ্যাঁ, x² y² তো চলে গেল। তাহলে এখানে
-8x হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। -8x হচ্ছে, -6y হচ্ছে, তারপরে মাইনাস না +12 হচ্ছে নাকি, = 0। এটা হলো সাধারণ জ্যা। এই আবার দেখা যাচ্ছে 4 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় নাকি 2 দিয়ে ভাগ করা যায়, -2। তাহলে এটা হচ্ছে 4x, এটা +3y, এটা -12 = 0। সহজ একটা রেখা আসছে। তাহলে x/হচ্ছে 3 আর y/হচ্ছে আমাদের 4 = 1। আমরা দেখতে পাচ্ছি এদিকে 3 একক আর এদিকে 4 একক। এই এইভাবে ত্রিভুজটা অক্ষের সাথে তৈরি হচ্ছে। তাহলে 12 এর জায়গায় 20 হবে, 16 - 4 দেবো না? ও 16 - -4, তাহলে এখানে 20 হয়ে যাচ্ছে। সব উলট পালট হয়ে গেছে। 4x প্লাস এখানে 20 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4x + 3y -10 হচ্ছে, রাইট? 10টা ডানে যাবে, তাহলে এখানে হচ্ছে তোমার 10/3, 10/4, আর এটা হচ্ছে 10/3 = 1। তাহলে এটা হচ্ছে 10/4, এখানে এটা, আর এখানে হচ্ছে 10/3, এই ওয়াই অক্ষের এটা। এগুলো কাটা। তাহলে এখন আমাদের উত্তর দাঁড়াচ্ছে 10/4 আর 10/3 ইন্টু হাফ, হাফ ইন্টু 10/4 ইন্টু 10/3। ঠিক আছে তো এখন? এই জন্য আমি একবারে করতে গিয়ে, দেখো একবারে করবা না, এই 4টা বামে নিয়ে সুন্দর মতো করবা, যাতে ভুল না হয় কোনোভাবেই। তাহলে এখানে 5 দুগুণে 10, এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5×5 = 25/6। ঠিক আছে নাকি? কোথায়? না, আর কোনো সমস্যা নাই। না না না, -10 ছিল নাকি এটা? এই -1 দিয়ে গুণ করে দিলাম না। +10 ছিল, কিন্তু এখানে তাহলে মাইনাস ছিল না। কাগজটা তুমি ভালো করে দেখো, হ্যাঁ ভালো করে দেখো। ঠিক আছে, হ্যাঁ, নো প্রবলেম। তাহলে 51 আমাদের সলভ হয়ে গেল। 51 যে ধরনের প্রশ্ন আসবে, এখন আমরা এই চ্যাপ্টারের সব থেকে যে কঠিন টাইপ ম্যাথ, সেটা দিয়ে আমাদের শেষ করব। হুম। তো সেটাই আমরা যাচ্ছি। এটা আমাদের যে 49 নম্বরে, এরই আগে, এই যে 49 অবশ্যই তুলে নাও 49। তারপর আমি কনসেপ্ট দিচ্ছি কিভাবে কি করতে হবে। হ্যাঁ, নিউ টাইপ। একদমই নিউ টাইপ। বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বের করতে হবে, এটা নিশ্চিত। কিন্তু ওই সাধারণ জ্যা আবার একটা বৃত্তের ব্যাস, তাদের সমীকরণ নির্ণয় করতে হবে। যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, আলটিমেটলি আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে।
এটা আছে, ওয়ার্নিং দিচ্ছে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। সবাই সাধারণ জ্যাটা বের করে ফেলো, যেহেতু সাধারণ জ্যার ব্যাপার আছে প্রশ্নে। এই বৃত্তের সাধারণ জ্যা, তার পরের অংশ আমরা পরে পড়তেছি। তাহলে আমরা সাধারণ জ্যা আমি দেখতে পাচ্ছি 2x - 4x মানে -2x, 3y - 3y, বাহ, কাটাকাটি চলে গেল। 1 - 2 মানে -1 = 0। তার মানে 2x + 1 = 0। হ্যাঁ, এই হলো আমাদের সাধারণ জ্যা। এবার এইটা হলো একটা বৃত্তের ব্যাসের সমীকরণ, বুঝতে হবে। বলছে সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটা মূলত এখন আর সাধারণ জ্যা নেই, এটা এখন ব্যাসের সমীকরণ। ব্যাস, ঠিক আছে। তাহলে এবার আমি কনসেপ্টটা দিচ্ছি, কি বলছে তারা। এ একটা ছিল বৃত্ত, আর এ একটা ছিল বৃত্ত। এরা দুইজন ছেদ করার পর এইখানে আমাদের হলো একটা সাধারণ জ্যা। এই সাধারণ জ্যাকে ঘিরে আরেকটা বৃত্ত, এইটা ব্যাস হবে এমন বৃত্ত এখানে আঁকতে হবে। এই সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আমি বোঝাতে পেরেছি? তার মানে খেয়াল করো, এই এইটা ব্যাস হবে, এই যে নির্ণীয় বৃত্ত, এটা আমাদের নির্ণীয় বৃত্ত। এই নির্ণীয় বৃত্তের ব্যাস হবে হচ্ছে এই রেখাটা, এই রেখা। তাহলে নির্ণীয় বৃত্তের কেন্দ্র কার উপর অবস্থান করছে? নির্ণীয় বৃত্তের কেন্দ্র ব্যাসের উপর অবস্থান করছে কিনা? ব্যাস কেন্দ্রগামী রেখা না? ওকে, আচ্ছা। দুটো জিনিস খেয়াল করো, নির্ণীয় বৃত্তের কেন্দ্র ব্যাসের উপর অবস্থান করে, কথাটা লিখে রাখো। যে বৃত্ত নির্ণয় করতে হবে, শুধু লিখবে তার কেন্দ্র ব্যাসের উপর, স্বাভাবিক। অর্থাৎ একের উপর, 1 নং যে রেখা, এটাই যেহেতু ব্যাস, তাহলে একের উপর, এটা আমরা লিখে রাখলাম। এবার আমাদের নির্ণীয় বৃত্তের কেন্দ্র চিন্তা করতে হবে, তো এখানে একটা থিওরি আমাদের শিখতে হবে। খেয়াল করো, যে বৃত্তটা নির্ণয় করব আর যে ব্যাসটা আমরা বের করেছি, এই আমি নতুন করে তোমাদের এই চিত্রটা ফেলে দিয়ে নতুন করে আবার দেখাচ্ছি। এই বৃত্ত আর এই বৃত্ত, এই হলো সাধারণ জ্যা, তাই তো? আহা, পাতা হয়ে গেল। এ হলো, এইভাবে চিন্তা করো, যে কোনো একটা বৃত্ত যদি এখানে থাকে এটা, তাহলে এইখানে হচ্ছে সে সাধারণ জ্যাটা থাকছে। এখন একটা বৃত্ত আর একটা রেখা ছেদ করলে আমরা নির্ণীয় বৃত্তের সমীকরণ কি বলেছিলাম? বৃত্ত প্লাস রেখা, থিওরি নাও, সমান সমান বৃত্তের সমীকরণ। বৃত্ত ও রেখা ছেদ বিন্দুগামী, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমন হয়? একটা
বৃত্তকে একটা রেখা ছেদ করে গেছে, তার এই ছেদ বিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত গমন করে তার সমীকরণ কেমন হয়? তার সমীকরণ হবে বৃত্ত যোগ কে ইন্টু রেখা ইজ ইকুয়াল টু জিরো। বৃত্ত যোগ কে ইন্টু রেখা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে খেয়াল করো, আমরা যে বৃত্তটা নির্ণয় করতে যাচ্ছি, খেয়াল করো, এই হলো একটা বৃত্ত, এই হলো একটা বৃত্ত, এদের সাধারণ জ্যা হলো এইটা, এইখান দিয়ে গেছে, এইভাবে গেছে এই বৃত্তটা। তাহলে সে কি এই এই প্রথম বৃত্তটা আর প্রথম রেখাটা এর ছেদ বিন্দু দিয়ে গমন করছে কিনা? এই রেখাটাকে যদি আমি এদিকে টান দেই, তাহলে আমি দ্বিতীয় বৃত্তটাকে যদি মুছে দেই, দ্বিতীয় বৃত্তটাকে যদি আমি মুছে দেই, এই এই তাহলে দেখো তো, এই যে আমাদের যে আহ, এটা কি ছিল, ছেদক, এই ছেদক রেখা আর এইটা দিয়েই যাচ্ছে না নির্ণীয় বৃত্ত। তাহলে আমরা যে কোনো প্রশ্নে দেওয়া একটা বৃত্ত আর একটা রেখা, এর এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু জিরো লিখতে পারি। কেন এরকম লিখতে পারি? এই বৃত্ত আর এই রেখা ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এটা, যে, ক্লিয়ার? দেখো তো সবাই। হুম। সে- হ্যাঁ, সেটার সাথেও করা যাবে, সেটার সাথেও করা যাবে। এর মান ভিন্ন আসবে কি না? না, তখন দেখো আমরা কি করি আগে, আমরা কি করি আগে সেটা আগে দেখে নাও, তারপরে তোমার ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যেমন এটাই তো নির্ণীয় বৃত্ত, তাই তো? কিন্তু এখানে কিন্তু বৃত্ত আছে, সরলরেখাও আছে। এখন আমরা এটাকে এটার কেন্দ্রটা বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে 2x আর এখানে 2kx। তাহলে যদি এখান থেকে আমি এক্স কমন নেই, তাহলে কি হবে? 2 + 2k, এই কিন্তু। আর এখানে 3y থাকছে, আর এখানে প্লাস কে আর এখানে প্লাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো আমাদের বৃত্তটাকে আমরা সরলীকরণ করলে এরকম পাচ্ছি। তাহলে এর কেন্দ্র কেমন হবে? কেন্দ্র বলো সবাই। কেন্দ্র হবে এটা নেগেটিভ বাই 2, তার মানে হলো 2 + 2k মানে -g। তাহলে এই পুরোটা নেগেটিভ বাই 2। এটা ভুজ, কোটি হবে কি ওয়াই সহগ বাই 2, তাহলে -3/2। এটা হলো কেন্দ্র। তাহলে 2 কমন নিয়ে কাটাকাটি করলে উপরে হচ্ছে -1 - k, এই ভুজ, 2 কাটা যাচ্ছে, আর এটা হচ্ছে -3/2 কোটি। এটা কেন্দ্র। আমাদের টার্গেট হলো এই কে এর মানটা বের করে এখানে বসিয়ে দিলে উত্তরটা চলে আসবে। এই কেন্দ্রটা আমি আগেই দেখো তোমাদের লিখে রেখেছি, কেন্দ্র কার উপরে অবস্থান করে? কেন্দ্র কার উপর অবস্থান করে? 1 নং এর উপর, এই ব্যাসের উপর অবস্থান করে, রাইট, এই ব্যাসের উপর অবস্থান করে। তাহলে কেন্দ্র টু এক্স প্লাস কেন্দ্র 2x+1 এর উপর অবস্থান করে, এর উপর। এই দ্রুত করো, 3 মিনিট আছে, শেষ হয়ে যাবে নাহলে ক্লাস আগের দিনের মতো। তো এখন এখানে এই এক্স এর জায়গায় তাহলে আমরা বসিয়ে দেব, হ্যাঁ, যে ইজ ইকুয়াল টু কেন্দ্র এত ইকুয়াল টু জিরোর উপর অবস্থান করে। তাহলে আমরা 2 × -1 - k+1 ইজ ইকুয়াল টু জিরো দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা হচ্ছে -2 - 2k +1 ইকুয়াল টু জিরো। তার মানে কে এর মান পাচ্ছি আমরা -2 1/2 নেগেটিভ।
এর মান পাচ্ছি আমরা -½ এখন এই কে এর মানটা আমাদের এই সমীকরণে, এই যে এটা ছেদ বিন্দুগামী রেখা, যেটা দিয়ে আমরা বৃত্তের সমীকরণটা বাড়লাম, যে একটা বৃত্ত আর একটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইন্টু রেখা ইকুয়াল টু 0। সেই বৃত্তের কেন্দ্র আমরা ওই ব্যাসের উপর, ব্যাস বের করে যে সাধারণ যে একটা যে ব্যাস ছিল তার উপরে বসিয়ে আমরা কে এর মান বের করে নিলাম। তাহলে এখানে কে এর মানটা এখন এখানে বসিয়ে দাও, আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি। এক নম্বরে এইটা কিন্তু এক নাম্বার ছিল, আমি, হ্যাঁ, যে x² + y² + 2x, x² y² + 2x + 3y প্লাস 1 প্লাস -½ ইন্টু 2x + 1 ইকুয়াল টু 0। এটাকে সরলীকরণ করলে যে উত্তর আসবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। সবাই কি বুঝতে পেরেছো? আরো দুই একবার এটা চেষ্টা করবে। আর আমি আরো একটা অঙ্ক তোমাদের একদম সমাধান সহ দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও একটু এটা দেখে করে নেবে। সেটা হচ্ছে এরকম, এটা হলো 49। হুম। এই যে 50টা তোমরা ভিডিও দেখে নেবে, হ্যাঁ, মিনিট আছে, শেষ হয়ে যাবে, এলো 50। আমি তোমরা ভিডিও পজ করে করে তুলে নেবে, হ্যাঁ, এখন তোলার দরকার নেই। এই 50, এটার সমাধান এই যে এই দুইটা, এদের সাধারণ জ্যা, সাধারণ জ্যা থেকে আমরা বৃত্ত বের করলাম, যে সাধারণ জ্যা প্লাস কে ইন্টু এটা, এখান থেকে কেন্দ্র বের করলাম, ওই যে ব্যাসের উপর অবস্থান করে কে এর মান পেয়ে গেলাম, বৃত্তের সমীকরণে বসিয়ে দিলাম। ওকে, এই পুরা অঙ্কটা এখানে থাকলো ছোট ছোট করে। ঠিক আছে, ভালো থাকো সবাই। এখনই কেটে যাবে। তাহলে আমরা এটাও শেষ করলাম মোটামুটি ভালোভাবে। অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যাতে থাকে সুন্দর মতো, হ্যাঁ। এই পজ করে করে, এই যে খানিকক্ষণ করে করে রাখলাম, এই রাখলাম, এই সমাধান শেষ। এখান থেকে তুলে নেবে, ঠিক আছে, বাড়ির কাজ হিসেবে থাকো।